আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। আমি তাজুলের সাথে যখন কথা হয়, তাজুলকে আমি সবসময় বলি, তাজুল, আমাদের মূল দায়িত্ব, আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। তার মধ্যে আমার কাছে, তাজুলের কাছে, আসাদের কাছে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা বিচার করতে বদ্ধপরিকর এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি। সবকিছু, বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন, সবকিছু। এমনকি ভবন ছিল না, এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং পূর্ত উপদেষ্টা 4 বার সশরীরে গিয়েছি ওখানে। আর ভাই কিছু করার নাই, যা করার সবই করছি। সেকেন্ড, যে আমি মনে করি এই সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই, জুলাই অগাস্ট কালে হয়েছে, কিন্তু এই সরকার আমলে কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। বিচারের পাশাপাশি না আমরা অনেক কাজ করি, যেহেতু অনেক সমালোচনাও শুনি, তাই আমরা মানে পর্দার আড়ালে যে কাজগুলো করি সেগুলি একটু আপনাদের জানা প্রয়োজন। যেমন আপনারা দেখলেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা এক্সট্রাডিশন, তাকে প্রত্যর্পণের চিঠি, তাকে যেন প্রত্যর্পণ করা হোক। এই চিঠিটা দিয়েছে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু চিঠিটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি, আইন মন্ত্রণালয় প্রিপেয়ার করে দিয়েছে। আপনারা দেখছেন যে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে শেখ হাসিনাকে ধরার জন্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি। এরকম এই অনেক কিছু, গুম কমিশন দেখলেন, গুমের যে কনভেনশনটা আছে এটা আমরা র্যাটিফাই করলাম, র্যাটিফাই হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে, কিন্তু কাজটা আমরা করে দিয়েছি। গুম কমিশন গঠন, কাজটা আমরা করে দিয়েছি। আমাদের এমন অনেক কিছু থাকে, আমরা যখন অন্যের কাজের জন্য সমালোচনা শুনি তখন আমরা নিজেরা আলাপ করি যে কত কাজ আমরা করছি অন্যের জন্য, সেটা কেউ বলে না, সেটাও একটু বলে ভাল লাগবে বা জানার চেষ্টা করেন। এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না, আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হবেন, হতাশ হওয়া স্বাভাবিক। এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে, আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আমি একটু আগে ফারুক ওয়াসিমের সাথে কথা বলছিলাম, আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফ্যাসিস্ট শাসন আমলকে বিতরণ করলাম, আমরা কিসের জন্য করেছি? এটা নতুন রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবি দেওয়া ভিত্তিক, যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিলাম, আমার বেতন বঞ্চিত হয়েছিল, আমার খারাপ জায়গায় বদলি করেছে, আমাকে এটা দেয় নাই, আমার বেতন বাড়াইতে হবে, আমাকে রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কাছে কেউ এসে বলে নাই পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে এরকম করেন, বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এরকম করেন। আমাদের কাছে তথ্য আপা থেকে শুরু করে সমস্ত আপা ভাইরা যারা আছেন সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত নিয়ে সেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। এখন আমি কাজ কি করব বলেন? আপনারা আসেন না, মন্ত্রণালয় যারা যায়, ওই যে ইয়ে তো গিয়েছে, দিদার তো গিয়েছে, আর আসাদা তাজুলের কথা বলেন, জিজ্ঞেস করেন না কি অবস্থা থাকে। আচ্ছা, একটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের বোঝাপড়ার ম্যানেজমেন্ট। স্বপন ভাই একটু বলেছে বোঝাপড়ার ম্যানেজমেন্টটা একটু সংস্কার আগে না নির্বাচন আগে, এটা মনে হয় আমাদের কমে আসা উচিত। কিন্তু এই এক্সপেকটেশন, এই বোঝাপড়ার ম্যানেজমেন্টটা খুব বেশি প্রয়োজন। কারণ আসাদ কারেক্টলি বলেছে, আমাদের ঐক্য কিন্তু আমাদের লেজিটিমেসি, আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। কোনোভাবেই
এখানে কোনো রকম যদি কারো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, 15 বছর কি দোজগে ছিলাম সেটা মনে রেখে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকেন। ছোটখাটো মতভেদ থাকবে, কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবেসিত না হয়। আরেকটা আমাদের চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। যেমন ধরেন অনেকেই বলেন, এটা বলতে খুব ভালো লাগে, গায়েবী মামলা এত হয়েছে, এগুলো এখন উইথড্র করা হলো না, একটু আগে ব্যাখ্যা করেছি। আমরা তো পিপি নাই, আর গায়েবী মামলা তো সব আমি উইথড্র করতে পারবো না। আমি আইন মন্ত্রণালয় থেকে পারবো যেটা বিচারিক পর্যায়ে আসছে, যেটা তদন্ত পর্যায়ে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারবে। তো বিচারিক পর্যায়ে যেটা আসছে সেটার জন্য তো আমার পিপি লাগবে। পিপি মাত্র নিয়োগ করেছে, আপনাদের বলেছি 2 সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নিয়েছে, এটা দ্রুত করা হবে। আরেকটা যেমন ধরেন সাইবার সিকিউরিটি, এটা আপনাদের একটু শুনতে হবে। আপনাদের মনে আছে, আমরা কিন্তু অনেকে বলছেন এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি। দিদার, সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না? ছিলেন না? একজন সাক্ষী অন্তত আছে। তুলি, আপনি ছিলেন? বাট কনসালটেশন হয়েছে, আপনি জানেন তো। সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে প্রায় 50 জনকে নিয়ে আমরা কনসালটেশন করেছি 2 মাস আগে। সেখানে নাহিদও ছিল, আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেখানে আমরা বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করব। আপনাদের মতামত যেহেতু বাতিল করবো, কিন্তু কম্পিউটার অফেন্সগুলো রাখতে হবে। কম্পিউটার অফেন্স না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে আপনার ওখানে, বা বাংলাদেশ থেকে যদি কেউ বিট্রে করে, বা এখানে যদি সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে যদি ঢুকে যায়, তো এগুলো আমি বের করবো না, শাস্তি দেবো না আমি? এটা পৃথিবীর কোন দেশ আছে, উন্নত সভ্য দেশ, যেখানে আপনার কম্পিউটার অফেন্স না? একটা দেশও নাই। কম্পিউটার অফেন্স আপনারা যে সমস্ত দেশকে মনে করেন সবচেয়ে বেশি মানবাধিকার আছে, ইউরোপ, পশ্চিম ইউরোপ বলেন, বা আপনার আমেরিকার কিছু কান্ট্রি বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানেও কম্পিউটার অফেন্স একটা অফেন্স। এখন আমরা যখন প্রথম ঘোষণা করলাম আমরা মামলাগুলো উইথড্র করবো, এখন একটার পর একটা যদি মামলা উইথড্র করতে যাই, ইন্ডিভিজুয়ালি দেখে অনেক টাইম লাগে। তখন প্ল্যান করলাম যে একটা রহিতকরণ বিধান রাখবো, যে এই ধারাতে যেই সমস্ত মামলা হয়েছে একবারে রহিত হয়ে যাবে। রহিতকরণ বিধান নিয়ে যখন ওখানে আলোচনায় উপস্থিত হলো উপদেষ্টা পরিষদ মিটিং এ, তখন বলা হলো যে আমরা রহিত করার আগে আমাকে কম্পিউটার অফেন্স রিলেটেড আইনটা সম্পূর্ণ করতে হবে, ওই আইন দিয়েই রহিত করতে হবে। আলাদাভাবে রহিত করলাম, পরে আমি কম্পিউটার অফেন্স রিলেটেড আইন করলাম, এটা প্রচলিত প্র্যাকটিস না, এবং এটার ফলে দেশে সমস্যা হবে। অনেক ডিটেইল ডিসকাশন, আপনাদের সংক্ষেপে বলি। এখন আমরা যখন আইনটা করলাম, করার পর নীতিগতভাবে অনুমোদন হলো। অনুমোদন হওয়ার পর অনেকে অনেক কথা বলছেন, এখানে সাইবার বুলিং এর বিধান কেন থাকবে, এখানে আপনার পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত করার ইয়ে দেওয়া হবে। পুলিশকে কিন্তু বিনা পরোয়ানায় তদন্তের ইয়ে দিচ্ছে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে, আপনি দেখবেন এগুলি হচ্ছে কম্পিউটার রিলেটেড অফেন্স, এখানে স্পিচ অফেন্স মাত্র 2টা আছে। সেটার ক্ষেত্রেও বলা হয়েছে একটা স্পেশাল বিধান আছে, যে এই মামলাগুলো হওয়ার সাথে সাথে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত নথি দিবে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় এই মামলা কোনো সারবত্তা নাই, তাহলে সাথে সাথে মামলা খারিজ করে দিবে, তদন্ত পর্যায়েও যাবে না। এরকম আমরা একটা রক্ষা কবচ সৃষ্টি করতে চেয়েছি। তারপর ধরেন আরো প্রবলেম থাকতে পারে, আরো আলোচনা হতে পারে, তাহলে আরো সময় লাগবে। আরো সময় লাগলে মামলা উইথড্র হতেও আরো সময় লাগবে। সেটা আপনাদের বুঝতে হবে যে একই আইন দ্বারাই তো রহিত করতে হবে, ভিন্ন ভিন্ন তো আইন হবে না। এখানে যারা আইনের এক্সপার্ট আছেন ওনার বলতে পারবেন, এটা তো হয় না। আমি তো আইনের ব্যাকরণ জুরিসপ্রুডেন্স বাদ দিয়ে সম্পূর্ণ নতুন কিছু উদ্ভাবন করতে পারি না। ফলে এই ইনফরমেশন গ্যাপগুলো অনেক সময় থেকে যায়, আমরা মনে হয় যে আমরা হয়তো বুঝতে পারছি না সেন্সিটিভিটিটা, তো আসলে বুঝতে পারি, চেষ্টা করি। আমার কথা শেষ করছি। আমার কথা হচ্ছে কি, যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন, কিন্তু কয়েকটা জিনিস প্লিজ একটু বিবেচনায় রেখেন। একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচোরা একটা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। যে দেশে পুলিশের 80% থাকে একটা দলের, একটা সাবেক ফ্যাসিস্ট দলের নির্যাতক বাহিনীর অংশ, এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি পালিয়ে যায় 5ই আগস্টের পর, আপনি বলেন সেটা নিয়ে কাজ করা কি সোজা কথা? একটা প্রশাসন 15টা বছর, যেখানে 80 থেকে 90% মানুষ ইনডক্ট্রিনেটেড হয়েছিল যে শেখ হাসিনাই ভালো, যা কিছু হোক না কেন, তাদেরকে নিয়ে কাজ করা সোজা জিনিস? আপনি বলেন তো যে নজরুল ইসলাম খান ভাই আছেন, বাংলাদেশে কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে? এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। তাদেরকে কি 15 বছরে ফ্যাসিস্ট শাসন মোকাবেলা করার জন্য আসতে হয়েছিল কারো? 5 বছর গ্যাপে আসছে। আর রাজনৈতিক সরকার যখন আসছে তাদের পিছনে বিরাট দল থাকে। এই যে আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বিশেষ করে বড় যে 2টা দল আমরা বলি, তাদের তৃণমূল পর্যায়ে সংগঠন আছে। আমাদের কি আছে বলেন? আপনাদের সমর্থন, ভালোবাসা ছাড়া কিছুই নাই। ফলে আপনারা যখন সমালোচনা করবেন অবশ্যই করবেন, আবার যেগুলি একটু ভালো কাজ হয়
একটু সেগুলি একটু বলার চেষ্টা করেন।